হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমাদের চারপাশে যা কিছু আছে, এই বাতাস, পানি, মাটি, এমনকি আমাদের শরীরের এই সব কিছুই তৈরি অতি ক্ষুদ্র কণা দিয়ে। কী সেই কণা, কিভাবে তারা একসাথে থাকে, তাদের ভেতরের জগৎটাই বা কেমন? আজ আমরা রসায়নের সেই মূল ভিত্তি পদার্থের গঠন অধ্যায়ের গভীরে ডুব দেব। এই একটি অধ্যায় ভালোভাবে বুঝতে পারলে রসায়নের বাকি পথ চলা তোমাদের অনেক সহজ হয়ে যাবে। আমরা কেবল বইয়ের পড়া পড়ব না, বরং প্রতিটি বিষয়কে অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলব। তাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, কারণ এই ক্লাস তোমার জীবনের অন্যতম সেরা রসায়ন ক্লাস হতে চলেছে। চলো শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশটি হচ্ছে পরমাণুর ঐতিহাসিক পটভূমি এবং মূল কণিকা। গল্পটা শুরু আজ থেকে প্রায় 2500 বছর আগে, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের হাত ধরে। তিনি প্রথম বলেন, সব পদার্থকে ভাঙতে থাকলে শেষে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যায় না। এর নাম তিনি দেন অ্যাটমস, অর্থাৎ অবিভাজ্য। অনেক বছর পর 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষার মাধ্যমে এই ধারণাকে একটি তত্ত্বে রূপ দেন। কিন্তু বিজ্ঞান এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে জে থমসন, রাদারফোর্ড এবং জেমস চ্যাডউইকের মতো অনেক বিজ্ঞানী প্রমাণ করেন যে পরমাণু অবিভাজ্য নয়, এর ভেতরেও আছে আরও ক্ষুদ্র এক জগৎ। আমরা জানি একটি পরমাণু 3 ধরনের কণিকা দ্বারা গঠিত: 1 ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। আমরা এখন একটি পরমাণুর 3D মডেল ভালোভাবে পর্যালোচনা করব। আমরা যদি মডেলটিকে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের এই পুরো অংশটি হচ্ছে এক পরমাণু, এবং এই পরমাণুর মাঝামাঝি অবস্থায় আমরা 2 ধরনের কণিকা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে হলুদ বর্ণের এবং একটি হচ্ছে লাল বর্ণের। এই লাল বর্ণের যে কণিকাগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটন, এবং এই হলুদ বর্ণের যে কণিকাগুলো আছে সেগুলো হচ্ছে নিউট্রন। এখন নিউট্রন এবং প্রোটন একসাথে আড়াআড়িভাবে অবস্থান করছে পরমাণুর মাঝে, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন মিলে নিউক্লিয়াস গঠন করছে। এবং পরমাণুর এবং নিউক্লিয়াসের বাইরে আমরা কতগুলো সাদা বর্ণের কক্ষপথ দেখতে পাচ্ছি। এই কক্ষপথগুলোতে নীল বর্ণের কিছু কণিকা দেখা যাচ্ছে। সেই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার দিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। পরমাণুকে ভাঙলে আমরা মূলত 3 ধরনের কণিকা পেয়ে থাকি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। বন্ধুরা, এই 4টি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান। এরা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস গঠন করে, আর প্রায় ভরহীন ইলেকট্রন সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য, প্রায় 1840 গুণ কম। তাই পরমাণুর সকল ভর নিউক্লিয়াসেই জমা থাকে। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী টপিক, আমাদের দ্বিতীয় অংশ, সেটি হচ্ছে পরমাণুর মডেলের বিবর্তন। এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কণাগুলো পরমাণুতে কিভাবে সাজানো থাকে তা নিয়ে বিজ্ঞানীরা 2টি বিখ্যাত মডেল পেয়েছেন। চলো মডেল দুটিকে ভালো করে লক্ষ্য করি। প্রথম মডেলটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, যাকে সৌর মডেলও বলা হয়। তিনি 1911 সালে সেই মডেলটি সর্বপ্রথম প্রকাশ করেন। হ্যালো বন্ধুরা, আমি রাদারফোর্ড। আজ আমি তোমাদের সঙ্গে আলফা কণা বিচ্ছুরণ নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড একটি যুগান্তকারী পরীক্ষা করেন। তিনি একটি পাতলা সোনার পাতের উপর দ্রুত গতির আলফা কণা, যা আসলে হিলিয়াম নিউক্লিয়াস, নিক্ষেপ করেন। তিনি যা পর্যবেক্ষণ করেন তা ছিল অবাক করার মতো। তিনি প্রথমে পর্যবেক্ষণ করলেন যে প্রায় 99% আলফা কণা সোজাসুজি সোনার পাত ভেদ করে চলে যায়। এ থেকে তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ স্থানই হলো ফাঁকা। তার দ্বিতীয় পর্যবেক্ষণটি হলো খুব অল্প পরিমাণ কণা তাদের পথ থেকে সামান্য বেঁকে যায়।
এ থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র কিন্তু ভারী ধনাত্মক চার্জযুক্ত স্থান আছে। যেহেতু আলফা কণাও ধনাত্মক, তাই বিকর্ষণের কারণে এরা বেঁকে যায়। এই কেন্দ্রের নামই হচ্ছে নিউক্লিয়াস। তিনি একটি পর্যবেক্ষণ করেন, সেটি হলো প্রতি 20,000-এর প্রায় একটি কণা সোজাসুজি ফিরে আসে, যা খুবই নগণ্য, প্রতি 20,000-এ মাত্র একটি। এ থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক চার্জ এখানেই কেন্দ্রীভূত। এই পরীক্ষা থেকে তিনি তার বিখ্যাত সৌর মডেল উপস্থাপন করেন, যেখানে নিউক্লিয়াসকে সূর্যের সাথে এবং ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা করা হয়। কিন্তু এই মডেলেও কিছু বড় সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো হলো, যখন তিনি সৌরজগতের সাথে তুলনা করেন তখন গ্রহগুলো চার্জহীন কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। পদার্থবিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বানুযায়ী ঘূর্ণায়মান চার্জযুক্ত কণা ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে সর্পিল পথে নিউক্লিয়াসে পতিত হয়, কিন্তু বাস্তবে তা হয় না। বর্ণালীর ব্যাখ্যা: পরমাণু থেকে যে নির্দিষ্ট রঙের আলো বর্ণালী পাওয়া যায় তা এই মডেলে ব্যাখ্যা করতে পারেননি। আমাদের পরবর্তী মডেলটি আছে, সেটি হচ্ছে বোরের পরমাণু মডেল, যা কোয়ান্টাম মডেলের সূচনা করে। এটি 1913 সালে প্রকাশিত হয়। হ্যালো বন্ধুরা, আমি নিলস বোর। আমি বিজ্ঞানী রাদারফোর্ডের একজন ছাত্র। রাদারফোর্ডের সীমাবদ্ধতা দূর করার জন্য তারই ছাত্র নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে নতুন মডেল দেন। এর মূল স্বীকার্যগুলো হলো, প্রথম স্বীকার্যটি হলো স্থির কক্ষপথের ধারণা। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে যে কোনো পথে ঘুরতে পারে না, তারা কেবল কতগুলো নির্দিষ্ট শক্তির অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বা অরবিট বলা হয়। এদের মান 1, 2, 3, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত KLM সেল বলা হয়। শক্তির শোষণ ও বিকিরণ: একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু যখন এটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, অর্থাৎ লাফ দিয়ে উপরের সিঁড়িতে ওঠার মতো। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তি বিকিরণ করে, যা আলো বা বর্ণালী হিসেবে আসে। তৃতীয় স্বীকার্যটি হলো কৌণিক ভরবেগের ধারণা। প্রতিটি কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr নির্দিষ্ট এবং তা h/2π এর সরল গুণিতক, অর্থাৎ mvr = nh/2π। বোরের মডেল পরমাণু স্থায়িত্ব এবং পারমাণবিক বর্ণালীর সফল ব্যাখ্যা দেয়, যা ছিল বিজ্ঞানের জন্য এক বিশাল সাফল্য। যদিও এই মডেলেও কিছু সীমাবদ্ধতা ছিল, যা তোমরা কলেজে উঠে জানবে। আমাদের পরবর্তী অংশটি হলো পরমাণুর পরিচয়। এখন আমরা শিখব কিভাবে একটি পরমাণুকে তার পরিচয়পত্র বা আইডি দিয়ে চেনা যায়। প্রথমে আসি আমাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা, এটি মৌলের আসল পরিচয়। প্রোটন সংখ্যা বদলালে মৌলটি বদলে যায়। এটি নিরপেক্ষ পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এখন আসি ভর সংখ্যা বা মাস নাম্বার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ A = P + N। এখানে P হচ্ছে প্রোটন সংখ্যা এবং N হচ্ছে নিউট্রন সংখ্যা। তোমরা একটি চিত্র দিকে লক্ষ্য করো। অক্সিজেনের এখানে একটি চিত্র দেওয়া হলো। অক্সিজেনের প্রতীকের দিকে একটু ভালো করে তাকাও, দেখবে নিচে বামে থাকা 8 হলো পারমাণবিক সংখ্যা, যাকে জেড দ্বারা আমরা প্রকাশ করি, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হচ্ছে 8। আর উপরে থাকা 16 হলো ভর সংখ্যা বা A, তাহলে এর নিউট্রন সংখ্যা দাঁড়ায় A - Z = 16 - 8 = 8। এখন আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে জানব, যা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তিনটি মজার সম্পর্ক দেখা যাক। প্রথমটি হলো আইসোটোপ। আইসোটোপের লাস্টের যে অক্ষরটি সেটি হচ্ছে প। আমরা প দিয়ে মনে রাখবো প্রোটন সংখ্যা, অর্থাৎ প হলো প্রোটন সংখ্যার সমান। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে,
তাদেরকে আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম। এখানে প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়ামের 2 এবং টিট্রিয়ামের হচ্ছে 3। কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু সমান 1। এবার আসি আইসোবার। এখানে বার দিয়ে মনে রাখো ভর সংখ্যা সমান। যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তারাই হচ্ছে আইসোবার। যেমন Ar40 Ca40 অর্থাৎ আর্গন এবং ক্যালসিয়াম। আইসোটোন, N দিয়ে মনে রাখো নিউট্রন সংখ্যা সমান। যাদের নিউট্রন সংখ্যা সমান তারাই হচ্ছে আইসোটোন। অর্থাৎ এখানে P31 অর্থাৎ নিউট্রন সংখ্যা 31 - 15 = 16 এবং সালফার 32, এখানে নিউট্রন সংখ্যা হবে 32 - 16 = 16। দেখা যাচ্ছে যে এখানে নিউট্রন সংখ্যা উভয় মৌলের ক্ষেত্রে সমান। এবার আসি আইসোটোপের ব্যবহার, যেটি সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা সচরাচর ঘ বা উচ্চতর দক্ষতার জন্য আসে। তাই এটি আমরা ভালো করে দেখব। প্রথমে আসি আইসোটোপের ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে। ক্যান্সার কোষ ধ্বংসে কোবাল্ট-6 এবং থাইরয়েড গ্রন্থির চিকিৎসার জন্য আয়োডিন 131 ব্যবহৃত হয়। বয়স নির্ণয়ের ক্ষেত্রে জীবাশ্ম বা ফসিলের বয়স জানতে কার্বন 14 ডেটিং পদ্ধতিতে ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদন পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম 235 ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদিত হয়। আমাদের চতুর্থ টপিকটি হলো ইলেকট্রন বিন্যাস, যাকে আমরা রসায়নে হার্টবিটও বলি। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এসেছি, ইলেকট্রন বিন্যাস। পরমাণুর রাসায়নিক ধর্ম কেমন হবে তা পুরোটাই নির্ভর করে এই ইলেকট্রন বিন্যাসের উপর। প্রথম আসি উপশক্তি স্তর বা অরবিটাল। বোর বলেছিলেন ইলেকট্রন শক্তি স্তরে থাকে। আধুনিক মতবাদ অনুযায়ী প্রতিটি প্রধান শক্তি স্তর আবার কয়েকটি উপশক্তি স্তরে বা সাবশেলে বিভক্ত। এগুলোকে SPDF এ ভাগ করা হয়। এখন আমরা একটি টেবিল দেখব। টেবিলে আমাদের প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর সংখ্যা, উপশক্তি স্তর বা অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এটি চাইলে নোট করে নিতে পারো। মনে রাখবে S অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, P অরবিটালে 6টি, D অরবিটালে 10টি এবং F অরবিটালে 14টি ইলেকট্রন থাকে। এখন আসি ইলেকট্রন বিন্যাসের নীতি বা আফবাউ নীতি। ইলেকট্রন প্রথম সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যায়। এই শক্তির ক্রমটি হলো 1s < 2s < 2p 3s 3p 4s 3d 4p। লক্ষ্য করো 3p এর পর ইলেকট্রন 3d-তে না গিয়ে 4s-এ যায়, কারণ 4s অরবিটালে শক্তি 3d এর চেয়ে কম। এটি পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের রহস্য। নিচে আমরা উদাহরণের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসটি দেখব। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। এখানে 3d-তে না গিয়ে 4s-এ গিয়েছে। এবং সোডিয়াম, ক্লোরিন এবং আয়রনের ইলেকট্রন বিন্যাস এখানে দেখানো হয়েছে। এখন আসি আমাদের পঞ্চম টপিক, যেটি হলো স্থিতিশীলতা, যোজ্যতা ইলেকট্রন ও আয়ন। পরমাণু কেন বিক্রিয়া করে? উত্তরটি হলো স্থিতিশীলতা অর্জনের জন্য। আর এই স্থিতিশীলতার চাবিকাঠি হলো যোজ্যতা ইলেকট্রন। কোনো পরমাণুর সর্বশেষ প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাদের যোজ্যতা ইলেকট্রন বলে। পরমাণু তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো, সাধারণত শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন, যা অষ্টক নিয়ম নামে পরিচিত, অর্জন করতে চায়। আর এর জন্য তারা ইলেকট্রন বর্জন, গ্রহণ ও শেয়ার করে। প্রথমে আসি আয়ন কিভাবে তৈরি হয়। ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। ধাতুগুলো যাদের শেষ কক্ষপথে 1টি, 2টি বা 3টি, তারাই হচ্ছে মূলত ধাতু, সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে। এবার আসি অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। অধাতুগুলো যাদের শেষ কক্ষপথে 5টা, 6টা এবং 7টা ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। তো এই ছিল আমাদের পদার্থের গঠন অধ্যায়ের A to Z আলোচনা।
আমরা পরমাণুর ইতিহাস থেকে শুরু করে তার গঠন, বিভিন্ন মডেল, আইসোটোপের ব্যবহার এবং ইলেকট্রন বিন্যাসের মতো জটিল বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করেছি। এখন তোমাদের পরীক্ষার জন্য কিছু টিপস দিব। সৃজনশীলের জন্য রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সাফল্য ও সীমাবদ্ধতা, আইসোটোপের ব্যবহার ও ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান ও ধর্ম নির্ণয়, এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নৈমিত্তিকের জন্য মূল কণিকার বৈশিষ্ট্য, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস ভালোভাবে অনুশীলন করবে। আশা করি আজকে তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য একটি চ্যালেঞ্জ প্রশ্ন থাকবে। তোমাদের জন্য আজকের চ্যালেঞ্জ, ক্রোমিয়াম এর সঠিক ইলেকট্রন বিন্যাস কি? মনে রাখবে এখানে একটি ব্যতিক্রম আছে। উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। দেখা হবে পরের ক্লাসে। ততদিন পর্যন্ত প্রশ্ন করতে থাকো, শিখতে থাকো এবং বিজ্ঞান জগৎকে উপভোগ করতে থাকো। হ্যাপি লার্নিং।